তো পেপার ক্রোমাটোগ্রাফিতে এরকম একটা যন্ত্র ব্যবস্থা থাকে। সেটা কিরকম, মনে করা যায় যে এটা একটা হচ্ছে পাত্র, এই পাত্রের মধ্যে একটা দ্রাবক নেওয়া হয়, সেই পর্যন্ত একটা দ্রাবক নেওয়া হয়, এগুলো হচ্ছে দ্রাবক, এগুলো হচ্ছে দ্রাবক। তো দ্রাবক, ও এখানে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি জানো, এই যে এখানে দ্রাবক হিসেবে আমরা যে সাইক্লোহেক্সেনকে যে নিছিলাম, সাইক্লোহেক্সেন কিন্তু হচ্ছে একটা হাইড্রোকার্বন, আর হাইড্রোকার্বন গুলো কিন্তু অপোলার হয়, মানে এগুলো ছিল কিন্তু অপোলার ছিল। তো এগুলো যখন অপোলার ছিল, এই অপোলার সাইক্লোহেক্সেন যখন এর মধ্যে দিয়ে যখন যাচ্ছিল, তখন পোলারটির সাথে তার কোনো ইন্টারাকশন ঘটে নাই, ফলে সে কিন্তু নির্দ্বিধায় এদিক দিয়ে কিন্তু বের হয়ে গেছে। মাঝখান থেকে যাওয়ার সময় কি করছে, এদের লেয়ার গুলোকে একটু নিচু নিচু করে দিয়েছে, মানে ধীরে ধীরে আর কি বের করে দিচ্ছে, ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। তো যাই হোক, তাই এখানে যে দ্রাবকটা নিলাম, আমরা মনে করি যে এটা আবারও আমাদের সাইক্লোহেক্সেন। হ্যাঁ, সাইক্লোহেক্সেন, এখান থেকে আর কি মনে পড়ে গেল কথাটা। এখন করা হয় কি, পেপার ক্রোমাটোগ্রাফিতে এইরকম একটা পেপারকে এই দ্রাবকের মধ্যে আংশিকভাবে নিমজ্জিত করে দেওয়া হয়। তার আগে একটু বলি, এরকম একটা অবলম্বক থাকে, এটাকে বলা হচ্ছে অবলম্বক, মানে এটাকে অবলম্বন করে পেপারটা এই দ্রাবকের মধ্যে প্রবেশ করবে। তো পেপারটা কিরকম হচ্ছে, পেপারটা মনে করি যে আমাদের পেপারটা হচ্ছে এইরকম, এইটা মনে করি যে আমাদের একটা পেপার। তো পেপারটাকে কিন্তু আংশিকভাবে দ্রাবকের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়, আর পেপারটার গায়ের উপরে এইরকম একটা দাগ দিয়ে রাখা হয়, এরকম একটা দাগ থাকে। সো আমরা একটা হলুদ একটা অ্যাড করি, এটা কালারটা একটু হলুদ করে দিই, এরকম একটা দাগ দেওয়া হলো। তো মূলত এখানে যেটা হচ্ছে যে এখানে একটা পেপার থাকে, এই পেপারটার মধ্যে এরকম একটা দাগ দেয়া থাকে। হ্যাঁ, আর এই দাগের উপরে মনে করা যাক যে আমরা যদি এখানে মনে করা যায় একটা দ্রবণ তৈরি করলাম, দ্রবণ কি দিয়ে তৈরি করছি, দ্রব এবং দ্রাবক দিয়ে। এখানে তিনটা দ্রব আছে, সে একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি এবং একটা হচ্ছে সি। এইটার এক ফোঁটা আমরা এখানে নেই, এই এক ফোঁটা পরিমাণকে এখানে নেওয়া হয়, এখানে নেওয়া হয়। এটা হচ্ছে আমাদের নমুনা, এটা হচ্ছে আমাদের নমুনা, ঠিক আছে, নমুনা। তারপর নেওয়া হয় কি, এই নমুনাটাকে মনে করা যাক যে এখানে নেওয়া হলো, নমুনাটা এখানে একটু কালারফুল করে দিই, এখানে একটু কালারফুল করে দিই, এটা থাকলো একটু, মনে করা যায় এটা কালার থাকলো একটু, ওটা যে লাল কালার থাকলো একটু, এরকম একটা কালারফুল একটা নমুনা একটা হলো। যখন এই নমুনা সহকারে এই পেপারটাকে যখন দ্রাবকের মধ্যে যখন চুবানো হয়, বা যখন আংশিক যখন নিমজ্জিত করা হয়, তখন দ্রাবক কিন্তু এই পেপারের গা বেয়ে উপরের দিকে উঠতে থাকে। কোন দিকে উঠতে থাকে, দ্রাবক উঠতে থাকে কিন্তু নিচ থেকে এবার উপরের দিকে, ঠিক আছে, উঠতে থাকে। তো এ সময় কি হয়, যখন দ্রাবক যখন উঠতে থাকে, তখন দ্রাবকের সাথে এই যে এখানে যে নমুনা দ্রবণটা যে এক ফোঁটা যে নেওয়া হলো, এইখানে যে দ্রবকগুলো আছে, এই দ্রবকগুলো তখন উপরে উঠতে থাকে। দ্রবকগুলো যখন উপরে উঠতে থাকে, তখন দ্রবের সাথে এই দ্রাবকের একটা আন্তঃক্রিয়া ঘটে, মানে দ্রবের সাথে এখানে যে স্থির মাধ্যমটা আছে তার একটা আন্তঃক্রিয়া ঘটে, ফলে দ্রবকগুলো কিন্তু পৃথক হয়ে যায়। তো কেন পৃথক হয়, কিভাবে পৃথক হয়, এটা বুঝতে গেলে আমাকে পেপারের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানতে হবে। তো তার চেয়েও আর একটা বড় কথা হচ্ছে যে এই যে এখানে যে বলা হলো যে পেপার ক্রোমাটোগ্রাফি একটা হচ্ছে তরল তরল ক্রোমাটোগ্রাফি, তার মানে এখানে স্থির মাধ্যমও তরল, সচল মাধ্যমও তরল। তা এখানে সচল মাধ্যম হচ্ছে দ্রাবক, এটা তরল, এটা বুঝতে কোনো অসুবিধা নাই, এটা তরল বুঝলাম। কিন্তু এখানে যে পেপারটা যে স্থির, পেপারটা কিন্তু হচ্ছে স্থির মাধ্যম, পেপারটা কিন্তু স্থির মাধ্যম হিসেবে কাজ করবে, পেপার স্থির মাধ্যম। তো পেপার যদি আবার স্থির মাধ্যম হয়, তাহলে এখন বলো তো পেপারটা আবার কিভাবে তরল হয়? হ্যাঁ, তাই না? তো এই জন্য হচ্ছে কি, আমরা ছোট্ট একটা ঘটনা খেয়াল করে দেখি। পেপারটা হচ্ছে আসলে এখানে অসংখ্য সেলুলোজ থাকে, তাই না? মনে করা যাক যে এটা একটা, আমরা যেমন কাপড়গুলো যেমন চিন্তা করি, এরকম সুতা থাকে, এই সুতার মাঝখানে তো একটু ফাঁকা জায়গা থাকে, ফাঁকা জায়গা থাকে। তা পেপারটাতে এরকম সেলুলোজের বিন্যাস হওয়ার কারণে এর মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা থাকে, যে ফাঁকা জায়গাগুলোতে পানি থাকে, মানে হচ্ছে জল থাকে, পানি থাকে। তো এই পানিগুলোকে মূলত এই সেলুলোজটা ধারণ করে আছে, তার মানে সেলুলোজ, পেপারটা হচ্ছে অ্যাকচুয়ালি ধারক, পেপারটা হচ্ছে ধারক, ঠিক আছে।
পেপারটা হচ্ছে এখানে কিন্তু ধারক। কি ধারণ করে আছে? এই পেপারটা মূলত এখানে যে পানি আছে এই পানিকে ধারণ করে আছে। পেপারটা পানিকে ধারণ করে আছে। এখন এই পানিটা কিন্তু হচ্ছে তরল, এই জন্য কিন্তু বলা হচ্ছে যে পেপারটাই হচ্ছে একটা তরল। পেপার ক্রোমাটোগ্রাফিতে পেপার স্থির মাধ্যম হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যমটাই হচ্ছে মূলত তরল। ঠিক আছে, তাহলে কিভাবে হলো একটু খেয়াল করে দেখো। পেপার ক্রোমাটোগ্রাফিতে যে পেপারটা থাকে সেই পেপারের সেলুলোজের ফাঁকে জলীয় বাষ্প বা পানি থাকে। সেই পানিটা হচ্ছে তরল, মূলত পেপারটা পানিটাকে শুধু ধারণ করে থাকে, আর এখানে মাধ্যম হিসেবে কাজ করে মূলত এই তরল পানিটা কাজ করে। এখন পানি যদি তরল হয়ে থাকে বা মাধ্যম হয়ে থাকে, তাহলে এই মাধ্যমটা কেমন বলতো? পানি নিশ্চয়ই একটা পোলার যৌগ, কোনো সন্দেহ নাই যে এটা হচ্ছে একটা পোলার যৌগ। এখন এইটা যদি একটা পোলার যৌগ হয়ে থাকে, তাহলে আমরা একটা কথা বলতে পারি যে আমাদের এখানে যে পেপারটা স্থির মাধ্যমটা যে আছে, এই স্থির মাধ্যমটা কিন্তু হচ্ছে পোলার। স্থির মাধ্যমটা হচ্ছে পোলার। আর এখানে আমাদের যে দ্রাবকটা যে আছে সাইক্লোহেক্সেন, এটা কিন্তু হচ্ছে নন পোলার। এটা হচ্ছে নন পোলার। তো আশা করা যায় তোমরা বুঝতে পারছো যে কিভাবে পেপার ক্রোমাটোগ্রাফি একটা তরল তরল ক্রোমাটোগ্রাফি হলো। তরল তরল স্থির মাধ্যম এবং সচল মাধ্যম দুইটাই তরল হলো। এখন কি ঘটনা ঘটে? এখন যখন ঘটনা ঘটে তখন হয় এরকম যে এই দ্রাবকটা যখন উপর দিকে যখন যায়, দ্রাবকটা উপরের দিকে যাবে, যখন যায় তখন এইখানে থাকা যে দ্রব আছে সেই দ্রবটাও কিন্তু উপরের দিকে যেতে থাকে। তো যাওয়ার সময় যদি এরকম হয়, এখানে নমুনা যে এবিসি যে আছে, এই দ্রবণের মধ্যে যে দ্রব প্লাস দ্রাবক আছে, তার মানে দ্রাবকটা হচ্ছে সাইক্লোহেক্সেন, হ্যাঁ, আর নমুনাটা হচ্ছে দ্রবটা হচ্ছে এ বি সি এগুলো। আমরা যদি ধরে নেই যে এই উপাদানটা সবচেয়ে বেশি পোলার, বিটা তার চেয়ে কম পোলার বা মধ্যম পোলার, আর সিটা হচ্ছে সবচেয়ে কম পোলার, তাহলে হবে কি, এই যে দ্রবণটা যেখানে আমরা এক ফোঁটা নিয়েছিলাম, এইটার সাথে দ্রাবক সহকারে যখন উপরে যাবে তখন এগুলো উপরে যাবে, যাওয়ার সময় দেখা যাবে যে যে উপাদানটা সবচেয়ে বেশি পোলার সেইটা কিন্তু এই হলুদ দাগটার কাছাকাছি থাকবে। তা আমরা মনে করে নেই যে আমাদের যদি মনে একটু কালি দিয়ে লিখি, এটা মনে হয় যে এইরকম কালি দিয়ে যদি লিখি, তাহলে দেখা যাবে যে সবচেয়ে কাছে থাকবে এইটা। আর লালটাকে মনে করা যাক যে বি যদি চিন্তা করি, তখন লালটা যেহেতু মধ্যম পোলার সেটা থাকবে হয়তো বা এখানে। আর মনে করা যাক যে আরেকটা ছিল, এই কি কালার ছিল, এই কালার, পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা সবচেয়ে যদি তোমার কম পোলার হয়, তাহলে এটা কিন্তু সবার উপরে থাকবে। আর এ কথা ঠিক যে আমরা যদি দেখি তাহলে দ্রাবক, এই দ্রাবক কিন্তু সবার উপরে থাকবে, মানে দ্রাবক যে পরিমাণ যাবে ততদূর কেউই যেতে পারবে না। কেন পারবে না? কারণ দ্রাবক হচ্ছে নন পোলার আর মাধ্যম হচ্ছে পোলার, তাই মাধ্যমের সাথে দ্রাবকের কোনো ইন্টারাকশন ঘটেনি, ফলে দ্রাবক সবচেয়ে বেশি দ্রুত অতিক্রম করতে পারে। আর দ্রাবক যখন পেপারের মধ্যে দিয়ে যখন যায়, ওই বাতিতে অর্থাৎ তোমার প্রদীপে যেভাবে পলতে বেয়ে যেভাবে তেল আর কি উপরে ওঠে, ঠিক সেইভাবে দ্রাবক কিন্তু এই পেপার বেয়ে কিন্তু উপরের দিকে উঠতে থাকে। তো পেপার বেয়ে যখন উপরের দিকে উঠতে থাকে, তখন এই দ্রবগুলো তার সাথে উঠতে থাকে, কিন্তু দ্রাবকটা নন পোলার এবং মাধ্যমটা পোলার হওয়ার কারণে দ্রাবক যত পরিমাণ উপরে উঠতে পারে, কোনো দ্রবই তত দূর উপরে উঠতে পারে না। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই দ্রবগুলোর মধ্যে থেকে যার পোলারিটি সবচেয়ে বেশি, যে উপাদানটার পোলারিটি সবচেয়ে বেশি, সেই উপাদানটার সাথে যেহেতু মাধ্যমটা পোলার আর এর পোলারিটি বেশি, তাই সেই উপাদান বেশি করে আকর্ষিত হয়, ফলে সেটা খুব বেশি দূর যেতে পারে না, সেটা কাছাকাছি একটা জায়গায় যেয়ে আটকে যায়। অন্যদিকে যে উপাদানটা মধ্যম প্রকৃতির, তার পোলারিটি মধ্যম প্রকৃতির হওয়ার কারণে এটা তুলনামূলক একটু বেশি দ্রুত অতিক্রম করতে পারে, আর যে উপাদানটা সবচেয়ে কম পোলার সেই উপাদানটা সবচেয়ে বেশি দ্রুত অতিক্রম করতে পারে। তাহলে এই যে এখানে যে আমাদের যে লিখলাম, তাহলে এখানে কি কি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের এ, এইটা হচ্ছে আমাদের বি, আর এইটা কিন্তু হচ্ছে আমাদের সি। তাহলে এখানে আমাদের লেখা হচ্ছে এটা হচ্ছে আমাদের এ উপাদান, এটা হচ্ছে বি উপাদান এবং এটা হচ্ছে সি উপাদান। এইভাবে উপাদানগুলো কিন্তু পৃথক হয়ে গেল। তারপর পেপারটাকে বের করে নিয়ে এসে এই স্তরগুলো কেটে কেটে আলাদা কোনো বিকারক বা কোনো দ্রাবক দ্বারা পৃথক শনাক্তকরণ করা যায়, এদের ভর পরিমাপ করা যায়। এইটা হচ্ছে মূলত পেপার ক্রোমাটোগ্রাফির একটা কৌশল। তাহলে পেপার ক্রোমাটোগ্রাফির কৌশল আর টিস্যু পেপারে পানি ওঠার বিষয়টা একই রকম।
তো টিস্যু পেপারটাকে যদি আমরা মনে করা যায় যে বিবেচনা করি পেপারটা, আর পানিটাকে যদি বিবেচনা করি দ্রাবকটা, তাহলে যে ঘটনা ঘটে সেটা। এখন এই পানিটা যখন এই পেপারটা বেয়ে যখন উপরের দিকে ওঠে, মানে দ্রাবকটা যখন তোমার পেপার বেয়ে যখন উপরের দিকে ওঠে, তখন তার সাথে এখানে এই বেস লাইন, এটাকে বলা হচ্ছে ভিত্তি লাইন, এই হলুদ এই দাগটাকে বলা হচ্ছে বেস লাইন। বেস লাইন থেকে যে উপাদানটা যত বেশি পোলার হয় সেটা তত কম দূরত্ব অতিক্রম করতে পারে। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন পেপার ক্রোমাটোগ্রাফিতে একটা টার্ম আছে, সেটা হচ্ছে আরএফ। সেই টার্মটা হচ্ছে আরএফ। আরটার বিভিন্ন নাম বিভিন্ন জন বিভিন্নভাবে ডাকে। এটা হচ্ছে রিটেনশন ফ্যাক্টর, কেউ বলে রিটেনশন ফ্যাক্টর, হ্যাঁ, কেউ বলে রিটারডেশন ফ্যাক্টর, রিটারডেশন ফ্যাক্টর, রিটারডেশন, টিআইওএন, রিটারডেশন ফ্যাক্টর। তো যেটাই হোক না কেন, এই আরএফ কাকে বলে এটা আমাদের একটু জানতে হবে। এটা কিন্তু পেপার কোনের একটা টার্ম, আরএফ এর সাথে অনেক কিছু করা সম্ভব। তো এই পেপার কোণেতে আরএফ বলছে, আরএফ সমান হচ্ছে উপরে হচ্ছে দ্রবক কর্তৃক অতিক্রান্ত, দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, ভিন্ন করে দিয়ে লিখি, দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবং দ্রব, একটু উল্টো হয়ে গেল, এটা দ্রাবক না, এটা হচ্ছে দ্রব, এইটা হচ্ছে দ্রব আর এইটা হচ্ছে দ্রাবক, নিচেরটা হচ্ছে দ্রাবক, উল্টো পাল্টা করা যাবে না, উপরে দ্রব নিচে হচ্ছে দ্রাবক। আমাদের এখানে প্রথমে কিন্তু দ্রব কিন্তু উপরে ছিল, নিচে হচ্ছে দ্রাবক ছিল। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে যে আরএফটা বা রিটারডেশন ফ্যাক্টরটার সংজ্ঞাটাই হচ্ছে এরকম যে দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবং দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বের যে অনুপাত, এই অনুপাতটাকেই বলা হচ্ছে আরএফ বা রিটারডেশন ফ্যাক্টর। যেমন আমরা যদি এখানে একটু বিবেচনা করি, এরকম যে মনে করি যে এটা আমাদের ভিত্তি লাইন, এইটা হচ্ছে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, তারপর মনে করা যাক যে এটা হচ্ছে এটা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ, আর মনে করা যাক লাল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইটা, আর মনে করি যে এই পেস্ট কালার হচ্ছে এই পর্যন্ত, আর ভিত্তি লাইনটা হচ্ছে কত দূর, ভিত্তি লাইনটা হচ্ছে এই পর্যন্ত। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে আমরা একটা কথা বলতে পারি যে এই যে সাদা থেকে এই পর্যন্ত হলুদ, ভিত্তি লাইন থেকে এটা হচ্ছে আমাদের কি দ্রাবক না, এটা হচ্ছে আমাদের দ্রাবক, এটা হচ্ছে আমাদের দ্রাবক, দ্রাবকের অতিক্রান্ত দূরত্ব, এইটাকে আমরা বলছি সে, কি নাম দেওয়া যায়, আর এস নাম দিলাম, সলভেন্ট, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এটা। আর এইখান থেকে এই পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কার, সি এর, এটাকে নাম দিলাম আর সি। আর এইখান থেকে এইটুকু দূরত্ব অতিক্রম করছে বি, এটা নাম দিলাম আর বি। আর এই সবুজটা পেস্ট এবং হলুদের মধ্যবর্তী দূরত্বটাকে মনে করা যাবে হচ্ছে আর এ। তাহলে রিটেনশন ফ্যাক্টর, তাহলে রিটেনশন ফ্যাক্টর ফর এ ইজ ইকুয়াল হচ্ছে এ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আর এ, এটা হচ্ছে আর এ, আর ভাগ হচ্ছে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আর এস, আর এস। আর রিটেনশন ফ্যাক্টর ফর বি, হ্যাঁ, এটা বি ইজ ইকুয়াল আমরা লিখতে পারবো বি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আর বি, আর দ্রাবক হচ্ছে আর এস, আর রিটেনশন ফ্যাক্টর ফর সি লিখতে পারবো আর সি বাই হচ্ছে আর এস। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, আমি যদি একটা সংখ্যাগত ধারণা দেই, সংখ্যাগত ধারণাটা কেমন, মনে করা যাক আমরা ধরে নিচ্ছি যে আর এস এর মান হচ্ছে 10 একক, আর সি এর মান হচ্ছে 8 একক, আর বি এর মান হচ্ছে 6 একক এবং আর এ এর মান হচ্ছে 2 একক, জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো তো, এখানে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, রেজাল্টটা হচ্ছে এরকম, আর এ কত হচ্ছে 2 একক 2, আর আর এস টা হচ্ছে 10, মানে হচ্ছে 0.2, আর আর বিটার ক্ষেত্রে হচ্ছে কি 6, উপরে হচ্ছে 6 নিচে হচ্ছে 10, 0 হচ্ছে 6। আর আর সিটা কেমন হচ্ছে, আর সি হচ্ছে উপরে হচ্ছে 8 নিচে হচ্ছে 10, মানে হচ্ছে 0.8। তার মানে হচ্ছে আমরা যে রিটারডেশন ফ্যাক্টর বা রিটেনশন ফ্যাক্টর যে মানগুলো পাই, কোনো মানে কিন্তু একের চেয়ে বড় হইতে পারতেছে না। কেন পারতেছে না,
কারণ রিটেনশন ফ্যাক্টরের সংজ্ঞায় বলা হচ্ছে, রিটেনশন ফ্যাক্টর বলতে বোঝাচ্ছে যে দ্রব কর্তৃক পেপার ক্রোমাটোগ্রাফিতে দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবং দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বের যে অনুপাত, এইটাকে বলা হচ্ছে রিটেনশন ফ্যাক্টর। আর রিটেনশন ফ্যাক্টরে যেহেতু দ্রাবক যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেই পরিমাণ অতিক্রম কোনো দ্রবই করতে পারে না, তাই এই দ্রাবকের অতিক্রান্ত দূরত্বের মান সর্বদাই বড় হয়। আর যেহেতু দ্রাবক হরে থাকে, তাই এই ভগ্নাংশগুলো প্রকৃত ভগ্নাংশ হয়, মানে ভগ্নাংশের মানগুলো একের চেয়ে কম হবে, মানে দশমিক অবস্থায় প্রাপ্ত হয়। তার মানে আমরা একটা কথা বলতে পারি যে আর এফ এর মান কখনোই কি হবে না, কখনোই একের সমান বা বড় হবে না। বড় হবে, বড় করে একটু লিখে দেই নাটা, এটা হচ্ছে বড় হবে না। ঠিক আছে, এটা একটা বিষয়। তো আর একটা বিষয় ইন্টারেস্টিং, সেটা হচ্ছে দেখো আর এফ এর মান যত ছোট হচ্ছে সেই দ্রবটা কিন্তু তত বেশি পোলার হচ্ছে। সেটা কিরকম, আমরা এখানে কিন্তু যদি একটু দেখি তাহলে দেখবো যে আমরা এখানে ধরে নিয়েছিলাম যে এ সবচেয়ে বেশি পোলার, আর এ এর যে আর এফ এর মান আছে সেটা হচ্ছে সবচেয়ে কম, 0.2। তাহলে আরেকটা কথা বলা যেতে পারে, এটা কথা নাম্বার 1। হ্যাঁ, আর কথা নাম্বার 2 হচ্ছে এরকম, যে উপাদানের আর এফ এর মান যত কম সেই উপাদানটা তত বেশি পোলার। আর এফ এর মান যত কম মানে দ্রবটি আর কি, হ্যাঁ, যত কম দ্রবটি তত পোলার। আমি একটু সংখ্যা একটু লিখলাম আর কি, তত পোলার। এখানে ঘটনা হচ্ছে দুইটা, আর এফ এর মানটা যত কম হবে আর যৌগটা তত বেশি পোলার হবে। এখন মনে করা যাক তোমাকে পরীক্ষায় বললো যে তিনটা দ্রব এ বি সি এর আর এফ এর মান যথাক্রমে 0.8, 0.5 এবং হচ্ছে 0. মনে করা যাক যে 6। হ্যাঁ, তাহলে কোন উপাদানটা সবচেয়ে বেশি পোলার? তাহলে আমরা কি করব, যার আর এফ এর মানটা ছোট, এটা আর এফ এর মান, যার আর এফ এর মান যত কম হবে সেটা তত বেশি পোলার হবে, আর যার আর এফ এর মান যত বেশি হবে সেটা তত কম পোলার হবে। বা এভাবে বলতে পারে যে এ এবং বি এর মধ্যে পোলারিটির সঠিক সম্পর্ক কোনটা, এ এর পোলারিটি বি এর চেয়ে বেশি, বি এর পোলারিটি এর চেয়ে বেশি, এ এর পোলারিটি বি এর পোলারিটির সমান, বা কোনোটাই নয়। এভাবে চারটা অপশন করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি পেপার ক্রোমাটোগ্রাফি। পেপার ক্রোমাটোগ্রাফিতে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এটা একটা তরল তরল ক্রোমাটোগ্রাফি, আর এটা তরল তরল ক্রোমাটোগ্রাফিটা কেন, এটা বুঝতে খুবই হিমশিম অবস্থা শুরু হয়ে যায়। তার মধ্যে এখানে দ্রাবক নিয়ে কোনো সমস্যা হয় না, দ্রাবক স্পষ্টই বোঝা যায় যে এটা একটা তরল, কিন্তু মানে সচল মাধ্যমটা স্পষ্ট বোঝা যাচ্ছে তরল, কিন্তু স্থির মাধ্যমটা কিভাবে তরল হয় সেটা বুঝতে গেলে আমাদেরকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এখানে বলা হচ্ছে যে পেপারের মাঝখানে যে সেলুলোজ আছে, সেলুলোজের ফাঁকে যে ফাঁকা জায়গা আছে সেখানে জলীয় বাষ্প থাকে বা পানি থাকে। পেপারটা মূলত ওই পানিটাকে জাস্ট ধারণ করে, আর এই পানিটাই হচ্ছে তরল, এই জন্য পেপার ক্লোরাইড হচ্ছে তরল, এই জন্য এখানে স্থির মাধ্যমটা হচ্ছে তরল।